নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে একটা ঐতিহাসিক দিন। আদালত কক্ষ দেখল বিচারপতি পূর্ব বিধাননগর থানার ইনভেস্টিগেটিং অফিসারকে বই উপহার দিলেন না, বইটা দিলেন, দিয়ে বললেন যে কোন কোন ধারায় আপনি মামলাটা সাজিয়েছেন বিএনএসের, এই বইটা দেখে আমাকে বলে দিন তো। মিডিয়ার রিপোর্ট থেকে আমি আপনাদের কোট করছি, যেখানে দাঁড়িয়ে বিধাননগর পূর্ব থানার যিনি ইনভেস্টিগেটিং অফিসার, যিনি একজন শিক্ষক, যিনি আন্দোলনে যাচ্ছিলেন সম্ভবত, তার একটা অডিও সংক্রান্ত ব্যাপারে রেজাউল হক তার ব্যাপারে সরাসরি প্রশ্ন করলেন যে আপনি মামলাটা সাজিয়েছেন কোন প্রেক্ষাপটে, কিসের ভিত্তিতে, আপনি কোন ধারায় মামলাটা সাজিয়েছেন। এই বিএনএসের বইটা নিন, বইটা দিচ্ছি, বইটা থেকে আমাকে দেখে একটু দিন। আজকে এই ঘটনাটা ঘটল এসিজেএম আদালত, অভ্র আচার্য মাননীয় বিচারক, তিনি শেষ পর্যন্ত বইটা উপহার দিলেন বিধাননগর পূর্ব থানার মানে ইনভেস্টিগেটিং অফিসারকে। এই ঘটনাটা যখন মিডিয়ায় সার্ফেস এলো, ভাবছিলাম যে কোন স্তরে এ রাজ্যের পুলিশ নেমেছে, যে ফেক মামলা সাজাতে গিয়েও, আমি এই মামলাটা ফেক বলছি না, কিন্তু আমি বলছি অজস্র অগন্তি ফেক মামলা এই পশ্চিমবঙ্গে পুলিশকে দিয়ে করানো হচ্ছে। ফলত যেটা হচ্ছে, পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স লেভেলটা একদম মাটিতে মিশে যাচ্ছে। কি ঘটনা ঘটলো, আমি টুকরো টুকরো ঘটনা আমি মিডিয়াতে যেটুকু পেলাম, আমি জাস্ট লেটেস্ট আপডেটটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি। বলছেন যে আপনারা ভয়েস স্যাম্পল টেস্ট করবেন ওই মানে যে যাকে আপনারা অ্যারেস্ট করেছেন, অর্থাৎ রেজাউল হক, তার কণ্ঠস্বর মেলানোর জন্য যে অডিওটা পেয়েছেন, কার অডিও কোথা থেকে পেয়েছেন, সোর্স বলেননি, যাই হোক, তো শেষ পর্যন্ত তার সঙ্গে মেলানোর জন্য ভয়েস স্যাম্পল টেস্ট করবেন, আপনাদের হেফাজতে দেবো 7 দিনের জন্য। পুলিশ বলছে না না, এখন ভয়েস স্যাম্পল টেস্ট করবো না। তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট করবেন না কেন? অডিও পেয়েছেন, অডিওর সঙ্গে ভয়েস স্যাম্পল টেস্ট করবেন না কেন? বিচারপতির মনেও প্রশ্নটা দেখা দিয়েছেন, তিনি বিএনএসের বইটা দিয়েছেন, সেকশনগুলো যায় কি না সেটা নিয়ে প্রশ্ন করেছেন। অডিও স্যাম্পল দরকার নেই, ভাবুন, পুলিশের ইনভেস্টিগেটিং অফিসার কোর্টেই বলছেন যে না ভয়েস স্যাম্পল টেস্টিং দরকার নেই, অথচ একটা অডিওর ভিত্তিতে তাকে নাকি অ্যারেস্ট করা হচ্ছে। এবং সেনাবাহিনী, নৌসেনা এরা আক্রান্ত হতে পারেন, মানে এদের সমস্যা হতে পারে যে জাতীয় ঘটনা ঘটেছে। এবং শেষ পর্যন্ত যাই হোক, রেজাউল হক যিনি যে শিক্ষককে ধরা হয়েছিল, সেই শিক্ষক জামিন পেয়ে গেলেন। আমি এই ঘটনাটা দিয়ে আজকে শুরু করলাম কেন, অনেকগুলো ঘটনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঘটেছে। ওদিকে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছেন, আগাম জামিনের আবেদন করেছেন, জামিন পেয়ে গেছেন, পুলিশ তাকে গ্রেফতার করার সুযোগ পায়নি। বেচারি লিটন হালদার, শুধু অডিওটা লিকেজ হলো, আলটিমেটলি কিছুই হলো না, কিন্তু অনুব্রত মণ্ডলকে আগাম জামিন দিয়ে দেওয়া হলো। বাইরে থেকে যখন সরকারি আইনজীবী বলেন আমি বিরোধিতা করেছিলাম, কিন্তু কি বলবো, বিচারপতি তো আগাম জামিন দিয়ে দিয়েছে। এই জাতীয় একটা মন্তব্য ভেসে এলো। আমার প্রশ্নটা হচ্ছে যে এই নাটক করার দরকারটি, বলে দিন যে অনুব্রত মণ্ডলকে আমরা কিছুই করবো না, কেন শুধু ডেকে পাঠিয়েছেন, কেন 2 ঘন্টা বসিয়ে জামাই আদর করেছেন এসডিপিও ওখানে, শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না, তিনি গিয়ে আগাম জামিন নিয়ে নিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা নেত্রী যে কোনো অপরাধ করলে তিনি আগাম জামিন নিয়ে নেন। এই বিধাননগর পুলিশ কমিশনারের কুখ্যাত বিধাননগর কমিশনারের অধীনে একজন প্রমোটারকে মেরেছিলেন একজন কাউন্সিলর। সে কাউন্সিলরকে 2 মাস ধরে এই অনিশ সরকারের বাহিনী খুঁজে পায়নি। তারপর কি দেখা গেল, সেই প্রমোটার গিয়ে জামিন নিয়ে নিলেন বারাসাত থেকে, পুলিশ জানতেই পারল না। অথচ পুলিশ জানতো না তা নয়, পুলিশ জানতো না, এটা হতে পারে না, পুলিশ জানতো, কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি, খুঁজে পাচ্ছি না। অথচ তাকে খুঁজতে নাকি নর্থ বেঙ্গলে যাওয়া হয়েছিল, ব্যাঙ্গালোর যাওয়া হয়েছিল, সব অল্প বাজারে রটলো। অর্থাৎ সরকারি পয়সায় পুলিশ তাহলে নর্থ বেঙ্গলে বা যদি দক্ষিণ ভারতে কোথাও যদি গিয়ে থাকে, তাহলে সরকারি পয়সায় গেছে। কি দরকার ছিল শুধু আগাম জামিনই যে তার ব্যবস্থা করবেন, পুলিশের সম্মতি ছাড়া, পুলিশের নলেজ ছাড়া আগাম জামিন তিনি গিয়ে একজন কাউন্সিলর যিনি প্রমোটারকে 50,000 টাকার জন্য 50 লক্ষ টাকার জন্য মেরেছেন, তিনি জামিন পেয়ে গেলেন, এটা বিশ্বাসযোগ্য নয়। এই গল্পগুলোকে ছড়ানো হয়। আপনারা জানেন ডক্টর আশফাকুল্লা নাইয়া, তার বাড়িতে কয়েক গাড়ি পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি এমডি ডিগ্রি ব্যবহার করছেন, তার ডিগ্রির কাগজ আছে কিনা সেগুলো দেখার জন্য। দিনের পর দিন জাস্টিস অমৃতা সিনহা, তার হাজব্যান্ডকে কীভাবে হ্যারাস করা হয়েছিল, এই বিধাননগর থেকে তার উৎপত্তি। এদের শিক্ষকদের আন্দোলনের সময় কিভাবে মারা হয়েছিল, নিজেরা মারলো, মেরে গিয়ে ডাক্তারবাবু আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে বলে হসপিটালের ভেতরে ঢুকে বসলো, পুলিশ সাধারণ শিক্ষকটা গিয়ে চেস করলো। অনন্ত কাহিনী, আমি সেটাতে যাব না। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটলো, রেজাউল হকের ব্যাপারে মহামান্য বিচারপতি তিনি বিএনএস বইটা দিয়ে বললেন আমাকে দেখিয়ে দিন কোন কোন ধারায় আপনারা কেস দিয়েছেন, আমি তাহলে আপনাদের কাস্টাডিতে দিচ্ছি, ভয়েস স্যাম্পল টেস্টিংটা করবেন তো? তখন বলছে না, ভয়েস স্যাম্পল টেস্টিং করবো না। গতকাল যখন এই অডিওটাকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন বোধহয় বিধাননগরের ডেপুটি কমিশনার পুলিশ অনিশ সরকার, তখনই আমার মনে হয়েছিল ডাল মে কুচ কালা হয়, এই আন্দোলনটাকে ভাঙার জন্য এই প্লটটাকে তৈরি করা হয়েছে। আমি বলছি না যে অডিওটা
কোনো শিক্ষকের নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রেস কনফারেন্স দেখে যে সন্দেহটা তৈরি হয় না, আমার অনিশ সরকারের প্রেস কনফারেন্স দেখেই সন্দেহ হয়েছিল কোনো একটা প্লট তৈরি করা হচ্ছে। কেন বিধাননগর পুলিশ কমিশনারের এই প্লট তৈরির ব্যাপারে না কুখ্যাত। আমি একাধিক ঘটনা পরপর বলে যেতে পারি, আমি সময় নেব না, কিন্তু আজকে আমি মূল যে জায়গায় আসবো। রেজাউল হক শেষ পর্যন্ত মালদহের যিনি শিক্ষক তিনি জামিন পেয়ে গেলেন, বেকার চেষ্টা করলেন। সুমন বিশ্বাসকে মগরা থানায় আটক করে রেখে দিয়েছে, ব্যান্ডেলে তার বাড়িতে গিয়ে ভোরবেলা 6টার সময় তল্লাশি হয়েছে, তারপরে তাকে নিয়ে গিয়ে থানার মধ্যে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। গ্রেফতার হয়েছে কিনা এখনও জানা যায়নি, তার ভাই গেছেন তাকে জামা কাপড় দিতে, বলছে না কলকাতা থেকে ফোন যাবে তারপরে তাকে ছাড়াবে। এইসব কীর্তি মানে বলছি পুলিশের এনার্জি, পয়সা, পুলিশের জন্য তো মানুষের পয়সা দিতে হয় যে পুলিশের মাইনে দেওয়ার জন্য, কীভাবে তছনছ হচ্ছে বাংলার মানুষ ভাববেন না। রেজাউল তো নয় জামিন পেলেন, ওদিকে ডাক্তারদের 6 জন ডাক্তারকে 19টা মামলা দেওয়া হয়েছে বউবাজারের হেয়ার স্ট্রিট থানা। আমার নিজের হেয়ার স্ট্রিট থানায় অভিজ্ঞতা আছে, 3 ঘন্টা ধরে জিজ্ঞেস করেছে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার ঠাকুরদাদার নাম কি, আপনার বাড়ির কাজের লোকের নাম কি, আপনার সহকর্মীদের নাম কি, তাদের বাবার নাম কি, তাদের টেলিফোন নাম্বার কি, মানে ছ্যাবলামির পর্যায়ে নিয়ে গিয়েছিল কলকাতার গুন্ডা দমন শাখা এবং হেয়ার স্ট্রিট থানার কিছু অফিসার। হেয়ার স্ট্রিট থানা বউবাজার থানাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, রাজীব ভার্মা, মনোজ ভার্মার পুলিশ, এই মমতা ব্যানার্জি এবং মনোজ ভার্মার পুলিশ এই কাজে লাগান এবং আন্ডার গাইডেন্স অ্যান্ড প্ল্যানিং অফ রাজীব কুমার। বললে রাগ করবেন, আবার কেস দেবেন, তাতে কিছু এসে যায় না। কিন্তু এই নোংরামিটি কেন করার? পুলিশকে তো আইনের রক্ষক, পুলিশকে তো সম্মান করতে চাই, সব পুলিশ অফিসার তো খারাপ নন। কিন্তু প্রায় 1 বছর বাদে, অভয়াকাণ্ডের 1 বছর বাদে 6 জন ডাক্তারকে 19টা মামলা দিতে হলো রিভেঞ্জের জন্য। দেখো আমার হাতে ক্ষমতা আছে, আমি টাইট দিচ্ছি। ক্ষমতা যখন থাকবেন না তখন কি করবেন এই পুলিশ কর্মচারীরা? নামগুলো তো ডাক্তারবাবুরা মনে রাখবেন। আমি বলছি ডাক্তারদের হ্যারাস করা ছাড়া তাদের তো পেশেন্ট দেখতে পারতেন এই সময়। সেই সময় না নিয়ে গিয়ে হেয়ার স্ট্রিট থানার বউবাজার থানায় ডেকে নিয়ে শুনলাম অভয়ের বাবা মাও গেছেন। মানে এই নোংরামি এবং চাঙামি হচ্ছে। ঋতব্রত দাস, এখন যখন আপনাদের কাছে বলছি, ডাক্তার ঋতব্রত দাস, তিনি বউবাজার থানায় হাজিরা দিচ্ছেন, হেয়ার স্ট্রিট থানায় অনুষ্ঠ মুখার্জি হাজিরা দিচ্ছেন। 6 জন ডাক্তারের বিরুদ্ধে 19খানা ডাক। মানে কোন লেভেলে পুলিশ কেন হচ্ছে? আমি পুলিশের কর্মচারীদের বলছি, আপনারা বড়বাবুদের বলতে থাকুন, মানে রিভোল্ট করবেন না, কিন্তু বলতে থাকুন এনাফ ইজ এনাফ। আমাদের 37% দিয়ে দেন না, আর আমাদের দিয়ে নোংরামিগুলো আপনারা করাচ্ছেন। মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার, রাজীব কুমার এরা এই কাজগুলো করান। বিনীত গোয়েল তো এই সব করেছেন। ইন্দিরা মুখোপাধ্যায়, ফেক প্রেস কনফারেন্স, অভিষেক গুপ্তা, অভয়ের বাবা মাকে টাকা দিতে যাওয়া, কত বলবো, ভালো লাগে না বলতে। এইসব ঘটনা যখন বলছি তখন আরও একটা ঘটনা এই কলকাতার বুকে হলো, সেটা হচ্ছে হিন্দোল মজুমদার, যিনি যাকে গবেষক মেরি কুরি, যিনি স্কলারশিপ পেয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কলার, তিনি শেষ পর্যন্ত জামিন পেয়ে গেলেন 1000 টাকার জামিনে। সেখানেও পুলিশ ফেক কেসটা সাজাতে গিয়ে ঠিকঠাক ধারা দিতে পারেনি। তাহলে তার জন্য ইন্টারপোলে ডিক্লারেশন করলেন কেন? প্রশ্নটা এখানে। ইন্টারপোলে লুকআউট নোটিশ জারি হলো, স্পেন থেকে হিন্দোল মুন্দার দিল্লিতে নামলো, দিল্লি অভিবাসন দপ্তর তাকে আটক করলো এবং সেখান থেকে এখানকার কলকাতার পুলিশ উড়ে গেল বা যাই হোক রাজধানীতে গেল, গিয়ে সেখানে তাকে গ্রেফতার করলো, ট্রানজিট রিমান্ডে নিল, তাকে নিয়ে এলো। পুলিশের খরচা তো, হিন্দোল মজুমদারের খরচা নয়, পুলিশের খরচা। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, যে টাকা সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যেত, যে টাকায় সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট করা যেত, যে টাকায় সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ করা যেত, যে টাকায় কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করা যেত, যে টাকায় অসংখ্য সরকারি পদে রিক্রুটমেন্ট করা যেত, সেই টাকা দিয়ে পুলিশ লুকআউট নোটিশের পর তাকে আটক করার পর কলকাতা পুলিশ নয় উড়ে গেল, নয় রাজধানীতে গেল, যাই হোক গিয়ে শেষ পর্যন্ত তাকে নিয়ে ট্রানজিট রিমান্ডে নিয়ে কোর্টে প্রডিউস করে তাকে কলকাতায় নিয়ে এসে আলিপুর কোর্টে কেস সাজিয়ে সেখানে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে, অ্যাডভোকেট তো পয়সা দিতে হয়েছে, পুলিশ কাস্টাডিতে থেকে শেষ পর্যন্ত তার জামিন হয়ে গেল। তাহলে আটকটা করলেন কেন? কেন ইন্টারপোলে গেলেন? কেন লুকআউট নোটিশ জারি করলেন? কেউ প্রশ্ন করবেন না আপনারা? সবাই তো আপনারা আনন্দবাজার পত্রিকা নন বা কৌশিক সেন, ঋদ্ধি সেন কিংবা গৌতম ঘোষ নন। কেন প্রশ্ন করবেন না? বাংলার মানুষ প্রশ্ন করুন যে আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকাই ছ্যাবলামি হচ্ছে। হিন্দোল মজুমদারের বিরুদ্ধে লুকআউট নোটিশ করলেন কেন? যখন করেছেন তখন মামলাটা সাজাতে পারলেন না। যখন এই রেজাউল হকের বিরুদ্ধে কেস করলেন সামলাতে পারলেন না। ওদিকে সুমন বিশ্বাসকে গ্রেফতার করলেন, সামলাতে পারলেন না। 6 জন ডাক্তারের বিরুদ্ধে 19টা কেস দিচ্ছেন, কিচ্ছু করতে পারবেন না। কিন্তু পুলিশের এনার্জিটা ওয়েস্ট হচ্ছে, টাকাটা নষ্ট হচ্ছে। কতটা লজ্জার বলুন তো। আমি বলছি, আমাকে যদি মহামান্য বিচারপতিরা বই উপহার দেন, আমি যদি ইনভেস্টিগেটিং অফিসার হই না, পরের দিন রেজিগনেশন নেই, সেই রাতেই রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসবো। আমার পুলিশের চাকরি করার যোগ্যতা নেই। আসলে এইসব ফেক ফলস কেস, রাজীব কুমার, অনিশ সরকার, বিনীত গোয়েল, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার করাতে 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 পুলিশের স্ট্রাকচারটাকে আলগা করে দিয়েছে। আমি বলছি কে হবে? আপনি ফাইনাল বন্ধু। আজকে দেখছিলাম সজল ঘোষকে
কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। কালকে একটা নিউ মার্কেট থানাতে শুনেন, হ্যারাসমেন্ট, অন্য কিছু না, আমার সঙ্গে যেটা করছে গোসাবা থানা। ঠিক এইভাবে পুলিশকে সারা পশ্চিমবঙ্গে, আমি ভাববেন না যে আমি এইটুকু টুকরো টুকরো বলছি, সারা পশ্চিমবঙ্গের একটা সেকশন অফ পুলিশ কর্মী, 5% হোক 10% ওপরতলার পুলিশ কর্মী, আইপিএস, যারা সুবিধাভোগী, বিভিন্ন ধরনের এটা ওটা পাওনা, শান্তনু সিনহা বিশ্বাস মার্কা পুলিশ অফিসার, এদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করছেন। আমি বলছি পুলিশকে আমি ডিসরেসপেক্ট করি না, পুলিশের অনেক ভালো অফিসারও এখন আছেন। আমি দেখেছি পুলিশ অফিসার পঙ্কজ দত্তকে দেখেছি, আমি দেখেছি পুলিশ অফিসার নজরুল ইসলামকে দেখেছি, আমি পুলিশ অফিসার দময়ন্তী সেনকে দেখেছি। এদের দেখেও তো কিছু শিখতে পারেন না, তাদের দিকে শেখানো যাবে না। এটা ওটার সুযোগ সুবিধা পাওয়ার জন্য আলটিমেটলি হিন্দল মজুমদারের বিরুদ্ধে ফেক কেস সাজাচ্ছেন, রেজাউল হকের বিরুদ্ধে ফেক কেস সাজাচ্ছেন, সুমন বিশ্বাসের বিরুদ্ধে ফেক কেস সাজাচ্ছেন। আমি ফেক কেসই বলছি, তার কারণ আপনি প্রমাণ করতে পারছেন, আপনি স্যাম্পল টেস্টই নিতে চাইছেন না কেন? অডিও পেশ করেছেন অনিশ সরকার, আপনাকে বলছি, বিধাননগর পুলিশ কমিশনের বহু ভালো পুলিশ অফিসারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারা তো সবাই খারাপ নন, কিন্তু এই সামনে যারা থাকেন, এই অনিশ সরকার, এই রাজীব কুমার, সুপ্রতিম সরকার, মনোজ ভার্মারা, পুলিশের স্ট্রাকচারটাকে কিন্তু নড়বড়ে করে দিচ্ছেন। কেন? মানুষের তার বিশ্বাস আসবে না যখন আমরা দেখব বিচারপতি ইনভেস্টিগেটিং অফিসারকে বই দিচ্ছেন, দিয়ে বলছেন বিএনএস ধারাটা আপনি দেখিয়ে দিন। কতটা লজ্জার, কতটা অসম্মানের একটু ভেবে দেখেছেন আপনারা যারা পুলিশ কর্মী? আমার এই প্রতিবেদন শুনছেন, একটু ভালো করে ভেবে দেখবেন। আর সাধারণ মানুষ বলছি, ওই মহিলাকে নবান্ন থেকে 14 তলা থেকে সরান, না সরালে কিন্তু কিচ্ছু হবে না। আমি বলছি এই পশ্চিমবঙ্গে এই পুলিশকে দিয়ে অপকর্ম কুকর্ম আরও করিয়ে যাবে। আমি তো কয়েকটা বললাম, হিন্দলের কথাটা বললাম, রেজাউলের কথাটা বললাম, আমি সুমন বিশ্বাসের কথাটা বললাম, ডাক্তারদের কাহিনীটা বললাম, অজস্র অসংখ্য কাহিনী প্রত্যেক দিন গড়ে উঠছে এই পশ্চিমবঙ্গে। পুলিশের এই পুলিশকে দিয়ে, একটা শ্রেণীর পুলিশকে দিয়ে নোংরামি করার, মানে আজকে খুব লজ্জাতীন পুলিশের ইতিহাসে যে যেখানে মহামান্য বিচারপতিরা বই দিয়ে বলছেন বিএনএসের কোন ধারায় সাজিয়েছেন আমাকে একটু বলে দিন, তো পুলিশ উত্তর দিতে পারছে না। আলটিমেটলি জামিন পেয়ে গেলেন যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমি বলবো ষড়যন্ত্র রেজাউল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রই করেছিল এই বিধাননগর পুলিশ, যেভাবে হিন্দলের বিরুদ্ধেও কলকাতা পুলিশও ষড়যন্ত্রের তত্ত্ব সাজিয়েছিল। যদি আপনি প্রমাণই না করতে পারেন, যদি আপনি তথ্যই না দিতে পারেন, যদি আপনি মানে আমি বলছি আইটি অ্যাক্টেই যদি মানে যে অ্যাক্টে ধারা দেওয়া দরকার সে ধারা না দিতে পারেন, কেন ইন্টারপোলে নোটিশ করেছেন? বারবার প্রশ্ন করব। আপনাদের অধিকার নেই পুলিশের চাকরি করার, আপনারা রিজাইন করুন, রিটায়ার করুন, করে গিয়ে অন্য জীবনে মন দিন, কিন্তু বাংলার মানুষের টাকা নিয়ে সময় নিয়ে এভাবে ছেলেখেলা করবেন না। বিচার ব্যবস্থার সময় নষ্ট করছেন, বাংলার মানুষের ট্যাক্স পেইং টাকাকে নিয়ে এই কলকাতা পুলিশ, এই রাজ্য পুলিশ দিনের পর দিন এই ছেলেখেলা করছেন, যার জন্য আজকে বিধাননগরে মহামান্য বিচারপতিকে বই উপহার দিয়ে লজ্জা দিতে হলো। এটা তো লজ্জা, এটা তো পুলিশের প্রতি লজ্জা। লজ্জা হওয়া উচিত যদি লজ্জা থাকে ওপরতলার যারা এইসব কেস টেসগুলো সাজাচ্ছেন। আমি বলছি আরও অনেক কাহিনী নিয়ে প্রতিদিন ফিরে আসবো, কিন্তু আপাতত এইটুকুই যে আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা লজ্জার দিন পুলিশের পক্ষে। হিন্দলও জামিন পেয়ে গেল, রেজাউল হকও জামিন পেয়ে গেল, সুমন বিশ্বাসের বিরুদ্ধে কেস সাজাতে পারছে না 6 জন ডাক্তারকে। আজকে বউবাজার, হেয়ার স্ট্রিট একটার পর একটা থানায় যেতে হচ্ছে, কালকে সজলকে নিউ মার্কেট থানায় যেতে হবে। পুলিশ দিয়ে নোংরামির এই রাজত্বটাকে কতদিন দীর্ঘস্থায়ী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাবুন বাংলার মানুষ।